বন্ধুরা, ভাবুন তো একবার আপনি নিজের ফ্ল্যাটে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, আর ঠিক সেই সময় আপনার ঘরের দেওয়ালির ওপাশে পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি টেরও পাননি যে আপনার জগৎটা চিরতরে একটা জ্যান্ত নরক হয়ে দাঁড়িয়েছে। আমাদের আজকের গল্পের শুরুটাও ঠিক এমন এক ভয়াবহ নিস্তব্ধতা দিয়ে। গল্পের একদম শুরুতে আমরা ইডেন নামের এক যুবককে দেখতে পাই। ইডেন তার অ্যাপার্টমেন্টে ঘুমে আচ্ছন্ন ছিল, কিন্তু হঠাৎ করেই একটা অদ্ভুত আওয়াজে ওর ঘুমটা ভেঙে যায়। ও বিছানা থেকে উঠে সোজা গিয়ে ওর ফ্ল্যাটের মেন দরজার কাছে দাঁড়ায়। দরজায় ছোট হোলটা দিয়ে বাইরের করিডরে দেখে, কিন্তু বাইরে কাউকেই দেখা যাচ্ছে না। একদম শুমশাম অন্ধকার করিডর। ও ভাবে হয়তো ভুল শুনেছে, তাই মনকে শান্ত করতে ও টিভিটা অন করে। কিন্তু টিভিতে কোনো চ্যানেলে সিগন্যাল নেই। স্ক্রিন জুড়ে শুধু ঝিরঝির করছে, আর নিজে ভেসে উঠেছে একটা ইমার্জেন্সি ওয়ার্নিং। সেখানে লেখা, সবাই যেন নিজের ঘরের ভেতর থাকে, বাইরে বেরোনো এখন মরণ ফাঁদ। ইডেন অবাক হয়ে যায়, হঠাৎ করে সব সিগন্যাল চলে গেল কেন? আর এই ইমার্জেন্সি ওয়ার্নিং কিসের জন্য? ঠিক তখনই বাইরে থেকে মানুষের চিৎকারের আওয়াজ ওর কানে আসে। ইডেন জানলার দিকে ছুটে যায়। ও বারান্দায় এসে দাঁড়ায়। ও দেখলো রাস্তাঘাটে মানুষ উন্মাদ হয়ে এদিক ওদিক ছুটছে, চারদিকে শুধু আর্তনাদ। কেউ যেন কাউকে তাড়া করছে। ইডেন কিছুই বুঝতে পারছিল না যে হচ্ছেটা কি। আর ঠিক তখনই ওর চোখের সামনে দিয়ে একটা বিশাল হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিল্ডিং এ ধাক্কা খেয়ে চুরমার হয়ে যায়। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে চারপাশে। ইডেনের চোখের মনি যেন স্থির হয়ে গেছে। ও বুঝতে পারে বড় কোনো বিপর্যয় নেমে এসেছে শহরে। নিচের বিশৃঙ্খলার দিকে তাকিয়ে থাকতে থাকতে ইডেনের নজর পড়ে একটা ছোট্ট বাচ্চার উপর। ভিড়ের মধ্যে বেচারি হয়তো তার বাবা মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে একা দাঁড়িয়ে কাঁদছে। ইডেন ওপর থেকে চিৎকার করে নিচের মানুষদের বলতে থাকে, বাচ্চাটাকে সাহায্য করো। কিন্তু এই ছোট বাচ্চাটা হঠাৎ করেই হিংস্র হয়ে ওঠে এবং পাশের এক পথচারীর ওপর ঝাঁপিয়ে পড়ে ওকে কামড়েতে শুরু করে। বাচ্চাটা জম্বি হয়ে গেছে। ইডেন এবার বুঝতে পারে পরিস্থিতি কতটা ভয়াবহ। ও আর বারান্দায় দাঁড়িয়ে থাকার সাহস পায় না। ভয়ে ও ঘরের ভেতরে ঢুকে পড়ে। ইডেন যখন ঘরে ঢুকে দরজা লক করবে, ঠিক তখনই এক লোক হন্তদন্ত হয়ে ওর ঘরে ঢুকে পড়ে। ওই লোকটাকে দেখে ইডেন ভয়ে কুঁকড়ে যায়। ওর মনে হয় এই লোকটাও বুঝি জম্বি। ইডেন একটা কোনায় সরে যায়, কিন্তু লোকটা কাঁপতে কাঁপতে বলে, ভয় পেও না ইডেন, আমি এখনো ওদের মতো হয়ে যাইনি। আসলে লোকটা ছিল ইডেনেরই এক প্রতিবেশী। সে বলে, আমার সব বন্ধুরা জম্বি হয়ে গেছে ইডেন, ওরা আমার ওপর হামলা করেছিল, আমি প্রাণ বাঁচিয়ে তোমার ঘরে ঢুকে পড়েছি। লোকটা খুব ঘামছিল আর কাঁপছিল। সে ইডেনের কাছে জানতে চায় বাথরুমটা কোন দিকে। ইডেন খুব সাবধানে ওকে বাথরুমের রাস্তা দেখিয়ে দেয়, কিন্তু লোকটা যখন বাথরুমের দিকে হাঁটছিল তখন ইডেনের নজর যায় ওর ঘাড়ের দিকে। লোকটার ঘাড়ে একটা জম্বি কামড়ের স্পষ্ট ক্ষতচিহ্ন। যে কোনো মুহূর্তে সে জম্বি হয়ে ইডেনকে কামড়াতে শুরু করবে। ইডেন নিজের সুরক্ষার জন্য দ্রুত রান্নাঘর থেকে একটা ধারালো ছুরি তুলে নেয়। কিছুক্ষণ পর যখন লোকটা বাথরুম থেকে বেরিয়ে আসে, তখন ইডেনের হাতে ছুরি দেখে সে থমকে দাঁড়ায়। সে বুঝতে পারে ইডেন তার আসল অবস্থা জেনে গেছে। লোকটা করুণ স্বরে বলে, বিশ্বাস করো ইডেন, আমি জম্বি নই, আমি একদম ঠিক আছি। কিন্তু ও যখন কথাগুলো বলছিল তখন চোখের পলকেই ওর চোখের মনি বদলে যাচ্ছিল। গায়ের শিরাগুলো কালো হয়ে ভেসে উঠছিল। ভাইরাসের প্রভাব ওর শরীরে শুরু হয়ে গেছে। ইডেন চিৎকার করে বলে, আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যাও, না হলে আমি তোমাকে শেষ করে দেব। নিরুপায় হয়ে লোকটা ঘর থেকে বেরিয়ে যায়। ইডেন যখন দরজার সেই হোলটা দিয়ে বাইরে তাকায়, ও দেখতে পায় জম্বিগুলো ওর প্রতিবেশীর ওপর ঝাঁপিয়ে পড়ে ওকে ছিঁড়ে খাচ্ছে। ইডেন আতঙ্কে ওর মুখে হাত চাপা দেয়। ও তাড়াতাড়ি দরজাটা ভালো করে লক করে দেয়। কিছুক্ষণ পর যখন বাইরেটা কিছুটা শান্ত হয়, ইডেন টিভির রেডিও নিউজ শোনার চেষ্টা করে। সেখানে এক রিপোর্টার জানাচ্ছে যে এই ভাইরাস পুরো শহরে ছড়িয়ে পড়ছে। যারা এখনো সংক্রমিত হননি তাদের জন্য একটাই নির্দেশ, সব দরজা জানলা বন্ধ করে ঘরের ভেতরে থাকুন, ভুলেও বাইরে বেরোবেন না। ইডেন ওর পরিবারের কথা ভেবে খুব দুশ্চিন্তা করছিল। ও ওর বাবা মায়ের নাম্বারে বারবার ফোন করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক জ্যাম হয়ে আছে। হঠাৎ ওর মেসেজ বক্সে একটা পুরনো মেসেজ টোন বাজে। ওর বাবা মা মেসেজ পাঠিয়েছে, শহরের অবস্থা খুব খারাপ ইডেন, চারদিকে শুধু জম্বি। আমরা তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছি, কিন্তু রাস্তায় খুব জ্যাম আর বিপদ। আমরা না আসা পর্যন্ত ঘর থেকে একদম বেরোবে না। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। ইডেন একা ওর বারান্দায় বসে বাইরের রূপ দেখছিল। চারদিকে আগুন জ্বলছে, কিন্তু কোনো মানুষ নেই। ইডেন ভেতর ভেতর একদম ভেঙে পড়ে। ও একা একটা ফ্ল্যাটে বন্দী, কিন্তু ইডেন সহজে হাল ছাড়ার ছেলে নয়। ও নিজেকে শান্ত করার চেষ্টা করে। ও পুরো ফ্ল্যাটে ছোট ছোট চিরকুটে কিছু মোটিভেশনাল কথা লিখে রাখে। হাল ছেড়ো না, তোমাকে লড়তে হবে। এগুলো দেখে ও সাহস পাবার চেষ্টা করে। ও ওর আয়নার ওপর মার্কার দিয়ে লিখে রাখে ডে 1। ইডেন বুঝতে পারছিল এই ভাইরাস থেকে বাঁচতে হলে ওকে মাসের পর মাস এই ফ্ল্যাটে থাকতে হতে পারে। তাই ও নিজেকে একরকম মানসিকভাবে প্রস্তুত করে নেয়। ও ঘরের একটা নিরাপদ কোণায় নিজের জন্য থাকার ব্যবস্থা করে, যাতে যে কোনো বিপদ সামলানো যায়। এভাবেই এক সপ্তাহ পার হয়ে যায়। ইডেন একা থাকতে থাকতে নিজের সাথেই কথা বলা শুরু করে। রাতে ও ওর ল্যাপটপে নিজের একটা ভিডিও রেকর্ড করে, যেখানে ও বলে যে এই অ্যাপার্টমেন্টে ওর দিনগুলো কতটা কষ্টে কাটছে। ও বারবার ওর বাবা মাকে কল করার চেষ্টা করে, কিন্তু সিগন্যাল উধাও। একা থাকতে থাকতে ওর মাথার ভেতর যেন এক ধরনের পাগল করা অনুভূতি কাজ করছে। আর ঠিক তখনই এক চরম সংকট দেখা দেয়। ও কলটা ঘুরিয়ে দেখলো ফ্ল্যাটে জলের সাপ্লাই বন্ধ হয়ে গেছে। এক ফোঁটা জলও নেই। ইডেনের মাথায় আকাশ ভেঙে পড়ে। জল ছাড়া বাঁচবে কি করে? তার উপর ঘরে যেটুকু খাবার
খাবার বেঁচে ছিল তাও প্রায় শেষের পথে। ও খুব সামান্য খাবার খেয়ে দিন পার করছিল। ইডেন যেন জম্বিদের মাঝখানে একটা খাঁচায় বন্দি প্রাণীর মতো আটকে আছে। বাইরের দুনিয়ায় কি হচ্ছে ও কিচ্ছু জানে না। ওর ল্যাপটপটাই এখন বাইরের দুনিয়ার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম। একদিন ইডেন যখন ল্যাপটপে কিছু দেখছিল, হঠাৎ ও ঘরের ভেতর কোনো কিছুর চলাফেরার আওয়াজ শুনতে পায়। ইডেন সাথে সাথে ওর ব্যাটটা হাতে নেয়। ও খুব সতর্ক হয়ে ঘরের চারপাশটা দেখছে। তখনই ওর নজর যায় ছাদের ভেন্টিলেশন পাইপের দিকে। ও দেখল সেখান থেকে এক সংক্রমিত জম্বি মেয়ে ওর ঘরের ভেতর লাফিয়ে পড়ল। ইডেন নিজেকে আড়াল করে লুকিয়ে পড়ে। মেয়েটা খুঁড়িয়ে খুঁড়িয়ে ইডেনের দিকে এগোচ্ছিল। ইডেন মুখ্যম সুযোগ বুঝে পেছন থেকে ওর মাথায় প্রচণ্ড জোরে আঘাত করে। মেয়েটা সেখানেই নিথর হয়ে পড়ে থাকে। ইডেন হাঁপাতে থাকে। ও তড়িঘড়ি করে একটা সার্ফবোর্ড দিয়ে ভেন্টিলেশনের মুখটা আটকে দেয় যাতে আর কোনো জম্বি না আসতে পারে। এভাবেই ইডেনের দিনগুলো যুদ্ধের মতো কাটছিল। একদিন ইডেন যখন নিজের ভিডিও রেকর্ড করছিল তখন হঠাৎ ওর ফোনের রিংটোন বেজে ওঠে। ও পাগলের মতো ফোনটা ধরে। ও দেখল ওর মায়ের একটা ভয়েস মেসেজ এসেছে। মা বলছে, ইডেন, আমরা শহরের খুব কাছে চলে এসেছি, আর কয়েক ঘন্টার মধ্যেই আমরা তোমার কাছে থাকবো বাবা। কিন্তু ইডেনের মার কথা শেষ হওয়ার আগেই মোবাইলের ওপাশ থেকে শোনা গেল প্রচণ্ড গোঙানির শব্দ। একদল জম্বি তাদের ঘিরে ফেলেছে। ইডেন কান পেতে শুধু শুনতে পেল ওর বাবা মায়ের শেষ আর্তনাদ। তারপর মেসেজটা বন্ধ হয়ে গেল। ইডেন বুঝে যায় ওর বাবা মায়ের নেই। ওর দুনিয়াটা যেন এক নিমেষেই ওলটপালট হয়ে গেল। ও চিৎকার করে কাঁদতে থাকে। এখন আর ওর বেঁচে থাকার কোনো লক্ষ্য নেই। ও জ্ঞান হারিয়ে একটা বেসবল ব্যাট হাতে নিয়ে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ও যেন নিজের জীবন তুচ্ছ করে জম্বিদের মুখোমুখি হতে চায়। কিন্তু ও যখন বারান্দা দিয়ে নিচে তাকালো, ও দেখল নিচে অগণিত জম্বি ওর জন্য অপেক্ষা করছে। ও একটা বেসবল ব্যাট হাতে নিয়ে পাগলের মতো ঘর থেকে বেরিয়ে এসেছিল ঠিকই, কিন্তু করিডরে পা দিতেই ও দেখল ওর সেই প্রতিবেশী লোকটা এখনও সেখানে পড়ে আছে। সে জম্বিদের কামড়ে ক্ষতবিক্ষত, কিন্তু এখনও সে বেঁচে আছে। তবে সে এতটাই জখম যে ইডেনকে আক্রমণ করার ক্ষমতা ওর নেই। ইডেন বিল্ডিং থেকে বের হওয়ার অনেক রাস্তা খোঁজার চেষ্টা করে, কিন্তু প্রতিটা সিঁড়ি আর গেটে জম্বিরা দল বেঁধে দাঁড়িয়ে আছে। কোনো পথ নেই। ইডেন বাধ্য হয়ে আবার ওর নিজের ফ্ল্যাটে ফিরে আসে। এবারও একটা বিশাল ফ্রিজ ঠেলে এনে দরজার মুখে বসিয়ে দেয়, যাতে বাইরের কোনো শয়তান ওটা ভেঙে ভেতরে না ঢুকতে পারে। একাকিত্বের সেই দিনগুলো ইডেনকে ধীরে ধীরে গ্রাস করছিল। কত দিন ও এই চার দেওয়ালের ভেতর এভাবে বন্দী থাকবে। আর ঠিক তখনই শহরের বিদ্যুৎ চলে যায়। ঘরটা ঘন অন্ধকারে ডুবে যায়। ইডেনের কাছে এখন কোনো খাবার নেই, খাওয়ার জল নেই, আর সিগন্যাল তো অনেক আগেই উধাও। ওর মনে হতে থাকে এই অন্ধকার ঘরে হয়তো এভাবেই একদিন তিলে তিলে মরে যাবে। একা থাকা যে কতটা যন্ত্রণার হতে পারে ইডেন সেটা প্রতি মুহূর্তে অনুভব করছিল। এভাবে দেখতে দেখতে ভাইরাসের সংক্রমণের ৪২ দিন পার হয়ে যায়। ইডেন ওর ল্যাপটপটা অন করে শেষবারের মতো একটা ভিডিও রেকর্ড করে। ওর চোখের নিচে কালি জমে গেছে, শরীর শুকিয়ে গেছে। ও ক্যামেরার দিকে তাকিয়ে ধরা গলায় বলে, আজ ৪২ দিন হলো আমি এই ঘরে বন্দি। আমি বেঁচে থাকার জন্য সবটুকু লড়াই করেছি, কিন্তু আর পারছি না। গত ২ দিন ধরে এক ফোঁটা জল বা এক দানা খাবার আমার পেটে পড়েনি। এভাবে তিলে তিলে মরার চেয়ে নিজের জীবন শেষ করে দেওয়া অনেক ভালো। ও ঘর থেকে একটা শক্ত দড়ি বের করে সিলিং এর সাথে ঝোলায়। হুকের সাথে দড়িটা বেঁধে ও একটা চেয়ারের ওপর দাঁড়ায়। গলার ফাঁসটা যখন ও ঠিক করছিল ওর হাত কাঁপছিল। ঠিক সেই সময় ইডেনের নজর যায় উল্টো দিকের বিল্ডিং এর দিকে। ও দেখল সামনের বিল্ডিং এর একটা জানালায় এক সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। ইডেন যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ৪২ দিন পর ও কোনো জ্যান্ত মানুষকে দেখছে। মেয়েটাকে দেখার সাথে সাথে ইডেনের মনের ভেতর হঠাৎ করেই বেঁচে থাকার এক তীব্র আকাঙ্ক্ষা জেগে ওঠে। ও অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়েছিল, আর ঠিক তখনই ওর পা চেয়ার থেকে পিছলে যায়। ইডেন দড়িতে ঝুলে পড়ে ছটফট করতে থাকে, কিন্তু ভাগ্য হয়তো আজ ওকে মারতে চায়নি। প্রচণ্ড টানে দড়িটা ছিঁড়ে যায় আর ইডেন মেঝেতে আছাড় খেয়ে পড়ে। ও হাঁপাতে থাকে, কিন্তু ওর মুখে তখন এক অদ্ভুত হাসি। ও একা নয়, ওর মতো আরও কেউ বেঁচে আছে। ইডেন জানালার কাছে দৌড়ে যায়। ও দেখতে পায় মেয়েটা এখনো সেখানে দাঁড়িয়ে, কিন্তু মেয়েটা ইডেনকে দেখেই ভয় পেয়ে জানালার পর্দা টেনে দেয়। হয়তো মেয়েটা ভেবেছে ইডেনও একজন জম্বি। ইডেন ঘাবড়ে যায়। ও তো ওকে হারাতে চায় না। পরের দিন সকালে ইডেন একটা বড় কাগজে বড় বড় অক্ষরে হাই লিখে জানালার কাছে ধরে রাখে আর হাত নাড়ায়। মেয়েটা এবার পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে। সে বুঝতে পারে ইডেন জম্বি নয়, ইডেন একজন সুস্থ মানুষ। মেয়েটির মুখেও এক চিলে হাসি ফুটে ওঠে। ইডেন নিজের নাম লিখে জানায়। মেয়েটিও পাল্টা চিরকুটে নিজের নাম লেখে। মেয়েটির নাম ইভা। ইভা ইডেনের কাছে জানতে চায় ওর কাছে কোনো খাবার আছে কিনা। ইডেন খুব কষ্টে লিখে জানায় যে ওর কাছে খাওয়ার কিছু নেই, কিন্তু পানির জন্য অনেক জল আছে। ঠিক তখনই ইভা লক্ষ্য করে ওর ফ্ল্যাটের দরজার বাইরে জম্বিরা ধাক্কা দিচ্ছে। ও আতঙ্কিত হয়ে জানলা থেকে সরে যায়। যাওয়ার আগে ইডেন চিরকুটে লিখে জিজ্ঞাসা করে, কালকেও কি আমরা কথা বলতে পারি? ইভা মাথা নেড়ে সাঁই দিয়ে চলে যায়। সে রাতে ইডেনের খিদের জ্বালা এতটাই অসহ্য হয়ে উঠেছিল যে ও আর নিজেকে সামলাতে পারছিল না। ঘরে খাবার নেই। ও শেষ পর্যন্ত টুথপেস্ট বের করে সেটা খেয়েই খিদের জ্বালা মেটানোর চেষ্টা করে। ঠিক সেই সময় বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়। ইডেন যেন আকাশের আশীর্বাদ পেল। ও জানলা দিয়ে বালতি আর বাসন বাইরে বাড়িয়ে দেয় বৃষ্টির জল ধরে রাখার জন্য। ৪২ দিন পর ও সেই বৃষ্টির জলে স্নান করে যেন প্রাণ ফিরে পায়। ওর দাড়ি অনেকটা বেড়ে গিয়েছিল। ও সেগুলো কেটে একদম পরিপাটি হয়ে ইভার সামনে যাওয়ার প্রস্তুতি নেয়। পরদিন সকালে ইডেন যখন একদম
একদম ফ্রেশ হয়ে জানলায় দাঁড়ালো। ইভা ওকে দেখে বেশ অবাক হলো। ইডেন এবার একটা দারুণ বুদ্ধি বের করে। ও একটা বলের সাথে লম্বা দড়ি বেঁধে ইভার বারান্দার দিকে ছুড়ে দেয়। ইভা সেটা ধরে ফেলে। ইডেন দড়ির এক মাথায় দুটো জলের বোতল বেঁধে ধীরে ধীরে ইভার দিকে পাঠাতে শুরু করে, কিন্তু মাঝপথে বোতল দুটো বারান্দার গ্রিলের সাথে ধাক্কা খায়, আর সেই শব্দে নিচে থাকা এক জম্বির ঘুম ভেঙে যায়। জম্বিটা সরাসরি ইভার ফ্ল্যাটের দিকে চড়তে শুরু করে। ইডেন তখন একটা কাঁচের বোতল তুলে জম্বিটার মাথায় ছুঁড়ে মারে। বোতলটা জম্বির মাথায় লাগতেই সে ক্ষেপে যায়। এখন জম্বিটা ইভাকে ছেড়ে ইডেনের বিল্ডিং এর দিকে চড়তে শুরু করে। ইডেন দ্রুত ওর বেসবল ব্যাটটা হাতে নেয়। জম্বিটা যখন ওর বারান্দার রেলিং ধরে ওপরে ওঠার চেষ্টা করছে, ইডেন ব্যাটের এক প্রচণ্ড আঘাতে জম্বিটাকে নিচে ফেলে দেয়। জম্বিটা মারা যায়। রাত গভীর হওয়ার সাথে সাথে ইডেনের খিদের যন্ত্রণা আবার চরমে ওঠে। ও বুঝতে পারে খাবার না জোগাড় করলে ও আর কয়েকদিনও বাঁচবে না। ইডেন এবার প্রতিবেশীর ফ্ল্যাটে গিয়ে খাবার খোঁজার পরিকল্পনা করে। ও খুব সাবধানে ওর ফ্ল্যাটের দরজা খোলে। বাইরে করিডরে পা দিতেই ও দেখে ওর প্রতিবেশীর লোকটার দেহটা সেখানে পড়ে আছে। ইডেন ভয়ে ভয়ে লোকটার পকেটে হাত দেয় এবং ওর ফ্ল্যাটের চাবির গোছাটা পেয়ে যায়। ঠিক সেই সময় একদল জম্বি করিডোরের দিকে আসতে শুরু করে। ও উপস্থিত বুদ্ধি খাটিয়ে ওর প্রতিবেশীর লাশের পাশেই শুয়ে পড়ে, মরে মানুষের অভিনয় করতে থাকে। জম্বিরা ওর শরীরের ওপর দিয়ে চলে যায়, কিন্তু ও যে জ্যান্ত সেটা ওরা টেরও পায় না। জম্বিরা চলে যেতেই ইডেন চট করে চাবি দিয়ে প্রতিবেশীর ফ্ল্যাটের ভেতর ঢুকে পড়ে। ইডেনের বুকের ভেতর তখন হাতুড়ি পিঠাপ শুরু হয়ে গেছে। ও খুব সাবধানে পা ফেলছিল। হঠাৎ ওর চোখ গেল সামনের বেডরুমের দিকে। ও দেখল বিছানায় এক তরুণী শুয়ে আছে। এই পরিস্থিতিতে কাউকে এভাবে শুয়ে থাকতে দেখে ইডেন থমকে দাঁড়ালো। মেয়েটা কি জ্যান্ত নাকি ও সংক্রমিত? ইডেন ঝুঁকি নিতে চাইল না। ও পাশ থেকে একটা হেলমেট তুলে নিয়ে মেয়েটার গায়ের ওপর ছুঁড়ে মারল। কোনো নড়াচড়া নেই। ইডেন বুঝতে পারল মেয়েটা আর বেঁচে নেই। ইডেন এবার সরাসরি রান্নাঘরে চলে গেল। সেখানে সে অনেক খাবারের দেখা পেল। বিস্কুট, ক্যান ভরা খাবার। পুরো রান্নাঘর যেন তার জন্য গুপ্তধন। ও পাগলের মতো খাবারগুলো একটা ব্যাগে ভরতে শুরু করলো। ঠিক সেই সময় একটা জম্বি ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। জম্বিটা ইডেনের ঘাড় মোটকে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ইডেন ওর শক্তি দিয়ে ওটাকে সরিয়ে দেয়। হাতের কাছেই একটা আইস এক্স দিয়ে জম্বিটার মাথায় এক প্রচণ্ড কোপ বসাতেই সবকিছু নিথর হয়ে গেল। ইডেন হাঁপিয়ে হাঁপিয়ে মেঝেতে বসে পড়ল। মৃত্যু যে কত কাছে ছিল ও সেটা টের পেল। নিজের ফ্ল্যাটে ফিরে এসে ইডেন আগে নিজের শরীর চেক করলো, কোথাও কামড় লেগেছে কিনা। ভাগ্য ভালো, কোনো ক্ষত নেই। ব্যাগটা উবুর করতেই খাবারগুলোর মাঝখান থেকে দুটো ওয়াকি টকি বেরিয়ে এলো। ও ভাবল এখন থেকে ইভার সাথে অন্তত কথা তো বলা যাবে। কিন্তু ইভার কাছে ওয়াকি টকি পৌঁছানো তো চারটিখানি কথা নয়, মাঝখানে মরণ পাঁদ পেতে রাখা। ইডেন এবার নিজের ঘরের কাপড় আর চাদর পেঁচিয়ে একটা লম্বা দড়ি বানালো। দড়ি তো বারান্দা দিয়ে ঝুলিয়ে ও নিচতলায় নামার ঝুঁকি নিল। নিচের রাস্তায় তখন জম্বিদের মেলা। ইডেন একদম নিঃশব্দে নিচে নেমে ইভার বিল্ডিং এর দিকে একটা ওয়াকি টকি ছুঁড়ে মারল। ওটা গিয়ে সরাসরি ইভার বারান্দায় পড়ল। বোতলের আওয়াজে জম্বিরা সজাগ হয়ে গেল। একদল জম্বি হিংস্র চিৎকার করতে করতে ইডেনের দিকে দৌড়ে এলো। ইডেন আর উপায় না দেখে পাশেন একটা বারান্দার রেলিং ধরে ঝুলে পড়ল। রাতের ঘন অন্ধকারের সুবিধে নিয়ে ও কোনো মতে আড়ালে লুকিয়ে থাকলো। জম্বিরা ওকে খুঁজে না পেয়ে গোঙাতে গোঙাতে অন্যদিকে চলে গেল। ইডেন বেঁচে যায়। পরদিন সকালে ওয়াকি টকিতে খসখস শব্দ হতেই ইডেনের কান খাড়া হয়ে গেল। ওপাশ থেকে ইভার মিষ্টি গলা ভেসে উঠল, হ্যালো ইডেন, শুনতে পাচ্ছ? ইডেন যেন হাতে চাঁদ পেল। ইডেন খুব আবেগপ্রবণ হয়ে বলে, আমি গত 3 দিন ধরে কিছু খাইনি ইভা, শরীরটা আর চলছে না। ইভাও করুণ সুরে জানায়, আমিও 2 দিন ধরে অভুক্ত। এই চরম বিপর্যয়ে তারা একে অপরের একমাত্র ভরসা হয়ে দাঁড়ালো। দুজনে সারাদিন কথা বলল, নিজেদের জীবনের গল্প ভাগ করে নিল। রাতে যখন ইভা ঘুমানোর কথা বলে লাইন কেটে দিল, তখন ইডেন আবার অস্থির হয়ে উঠল। ওর মনে হলো এই কয়েকটা খাবারে বেশি দিন চলবে না, ওকে আরো খাবার জোগাড় করতে হবে। ইডেন বাথরুমের সেই ভেন্টিলেশন পাইপের ভেতর দিয়ে ঢুকে পুরো বিল্ডিংটা এক্সপ্লোর করার সিদ্ধান্ত নেয়। অন্ধকার আর সরু পাইপের ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে ও এগোতে শুরু করে। মাঝপথে ও একটা জম্বির লাশ দেখতে পায়, যেটা দেখে বোঝা যাচ্ছিল অক্সিজেনের অভাবে ধুকে ধুকে মারা গেছে। ওটা ডিঙিয়ে ও পাশের এক প্রতিবেশীর বাথরুমে গিয়ে নামে। মেঝেতে পা রাখতেই ও দেখলো এক লম্বা রক্তের দাগ শোবার ঘরের দিকে চলে গেছে। ইডেন ভয়ে ভয়ে সেই দাগ অনুসরণ করে এগোয়, কিন্তু সেই ঘরে কাউকে পাওয়া গেল না। ও রান্নাঘরে গিয়ে দেখতে পেল এক বিশাল স্তূপ খাবারের। ইডেন খুশিতে গদগদ হয়ে ওয়াকিটকিতে ইভাকে এই সুখবর জানায়, কিন্তু ইভা উল্টে ওর উপর রাগ করে। ও বলে, তুমি আমার কথা না শুনে কেন ওখানে গেলে? যদি তোমার কিছু হয়ে যেত? ইডেন ওকে শান্ত করে বলে, চিন্তা করো না, এখানে কেউ নেই, আমি কিছু খাবার নিয়ে ফিরছি। ইভা তখন বলে, আমিও তোমার কাছে আসতে চাই ইডেন, আমি আর একা থাকতে পারছি না। কিন্তু ইডেন ওকে বারণ করে। ও জানে বাইরের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। ইডেন যখন ব্যাগ গুছিয়ে ফিরতে যাবে, তখনই ওর নজর যায় একটা বিশাল বড় সুড়ঙ্গের দিকে। ও সেই সুড়ঙ্গের সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ ওর মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ও দ্রুত পেছনে ফিরতেই দেখলো এক বয়স্ক লোক হাতে ধারালো বল্লম নিয়ে ওর দিকে তেড়ে আসছে। লোকটা জম্বি নয়। দুজনের চোখে চোখ পড়তেই লোকটা বুঝতে পারে ইডেন সুস্থ মানুষ। সে তার অস্ত্র নামিয়ে রাখে। লোকটার নাম এডওয়ার্ড। সে বেশ নম্রভাবেই ইডেনের সাথে কথা বলতে শুরু করে। সে বলে, তুমি এখানে কি করছো খোকা? ইডেন বলে, আমি শুধু একটু খাবার খুঁজছিলাম। এডওয়ার্ড বলে, ভয় পেও না, তুমি যত খুশি খাবার এখান থেকে নিতে পারো। ইডেন এডওয়ার্ডকে আদর করে একটা প্লেটে খাবার সাজিয়ে দেয়। ইডেন ক্ষুধার্ত বাঘের মতো খাবারে মুখ দিল, কিন্তু খাবার খেতে খেতে যখন ইডেন সামান্য
অন্যমনস্ক হলো তখন এডওয়ার্ড ইডেনকে বলল, আলমারি থেকে আমার জন্য একটা বোতল নিয়ে এসো তো। ইডেন যেই পেছন ফিরেছে অমনি এডওয়ার্ড বেসবল ব্যাট দিয়ে সজোরে ইডেনের মাথায় আঘাত করে। ইডেন জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। তারপর যখন ওর জ্ঞান ফিরল ও দেখল ও একটা অন্ধকার ঘরের মেঝেতে পড়ে আছে, হাত পা খুব শক্ত করে বাঁধা, নড়াচড়া করার কোনো উপায় নেই, মাথাটা প্রচন্ড ভারী হয়ে আছে সেই আঘাতের চোটে। ঠিক তখনই ইডেনের কানে এলো এক বিভৎস গোঙানি আর শিকল টানার আওয়াজ। ও চট করে মাথা ঘুরিয়ে দেখল সামনেই এক নারী জম্বি বাঁধা অবস্থায় ছটফট করছে। ওর গায়ের চামড়া পুচে গেছে, চোখ দুটো টকটকে লাল। ওটা ছিল এডওয়ার্ডের স্ত্রী। ঠিক তখনই এডওয়ার্ড ঘরে ঢুকলো। এডওয়ার্ড ইডেনের দিকে তাকিয়ে খুব অদ্ভুত ভাবে হাসলো। ওর কথা বলার ধরন এখন একদম বদলে গেছে। ও বলল, ভয় পেও না খোকা, ও আমার স্ত্রী, আমি ওকে খুব ভালোবাসি। জানো, গত 1 সপ্তাহ ধরে বেচারি কিছু খায়নি, ওর খুব খিদে পেয়েছে, আমি ওকে একাই নরকে ছেড়ে দিতে পারি না। ইডেন চিৎকার করে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? ও আর আপনার স্ত্রী নেই, ও একটা বানর হয়ে গেছে। আমাকে কিন্তু এডওয়ার্ডের কানে কোনো কথাই ঢুকছিল না। সে তখন উন্মাদ হয়ে গেছে। সে শান্ত গলায় বলল, আমি জানি ও এখন একটু অন্যরকম, কিন্তু ও তো আমারই অর্ধাঙ্গিনী। আজও তৃপ্তি করে খাবে, কারণ আজ তুমিই ওর খাবার হতে যাচ্ছ। এই কথা শুনে ইডেনের রক্ত হিম হয়ে গেল। এডওয়ার্ড পকেট থেকে কয়েকটা বড়ি বের করে ইডেনের সামনে ধরল। সে বলল, এই নাও, এই ওষুধগুলো খেয়ে নাও, এগুলো খেলে তোমার শরীর অসাড় হয়ে যাবে। যখন ও তোমাকে কামড়াতে শুরু করবে তখন তুমি আর কোনো ব্যথা অনুভব করবে না। ইডেন দাঁতের দাঁত চিপে বলল, আপনার স্ত্রী এভাবে বেঁচে থাকতে চায় না এডওয়ার্ড, ও প্রতি মুহূর্তে যন্ত্রণায় ছটপট করছে। আপনি যদি সত্যি ওকে ভালোবাসেন তবে ওকে মেরে ফেলুন, ওকে এই নরক থেকে মুক্তি দিন। এডওয়ার্ডের মুখটা রাগে লাল হয়ে গেল। ও চিৎকার করে বলল, চুপ করো, ও মরবে না, তুমি এখনই এই ওষুধ খাবে, না হলে আমি তোমাকে আরো নির্মম ভাবে শেষ করব। এডওয়ার্ড পাশের ঘর থেকে একটা বড় ধারালো অস্ত্র আনতে গেল। ইডেন জানতো এটাই ওর শেষ সুযোগ। ওর সর্বশক্তি দিয়ে হাতের বাঁধন খোলার চেষ্টা করতে লাগলো। ঠিক যখন এডওয়ার্ড ঘরে ঢুকতে যাবে তখনই ইডেন নিজের হাতটা দড়ি মুক্ত করে ফেলল। ও দ্রুত দরজার পেছনে লুকিয়ে পড়ল। এডওয়ার্ড যখনই ঘরে ঢুকে ইডেন পেছন থেকে ওকে ধাক্কা দিয়ে সেই স্ত্রীর সামনে ফেলে দিল। তার নিজের স্বামীর ওপরই ঝাঁপিয়ে পড়ল। ইডেন নিজের ব্যাগটা তুলে নিয়ে পাগলের মতো ঘর থেকে বেরিয়ে এলো। করিডোরে পা দিতেই ওর ওয়াকি টকিতে ইভার আর্তনাদ ভেসে আসে, ইডেন, ইডেন, বাঁচাও আমাকে, ওরা আমার ঘরে ঢুকে পড়েছে। ইডেন নিজের জীবনের পরোয়া না করে ইভাকে বাঁচাতে ওর বিল্ডিং এর দিকে ছুটল। ইডেন যখন ওর নিজের বারান্দায় পৌঁছালো ও দেখলো ইভা ওর ব্যালকনির এক কোনায় বসে আছে আর ওর ঘরের ভেতর একদল জম্বি ওকে ধরার চেষ্টা করছে। ইডেন চিৎকার করে বলল, ইভা, আমি আসছি। ইডেন ওই দড়িটা ব্যবহার করে নিচে নামার চেষ্টা করলো, কিন্তু অর্ধেক নামতেই ইডেন সজোরে নিচের মাটিতে আছাড় খেলো। ঠিক তখনই একটা জম্বি ওর দিকে তেড়ে আসছিল। ইডেন পাশ থেকে একটা শটগান তুলে নিয়ে জম্বিটার বুক ঝাঁঝরা করে দিল, কিন্তু এই গুলির শব্দে পুরো বিল্ডিং এ জম্বি সজাগ হয়ে গেল। ওরা সবাই নিচে ঝাঁপিয়ে পড়তে লাগলো। ইডেন পাগলের মতো দৌড়ে ইভার বিল্ডিং এর নিচে পৌঁছালো। ইভা ওপর থেকে চাদরের একটা দড়ি নিচে ছুড়ে দিল। ইডেন যখন সেই দড়ি বেয়ে ওপরে উঠছিল একটা জম্বিও একই দড়ি ধরে ইডেনের পেছনে উঠতে শুরু করলো। ইডেন যখন একটা বারান্দার রেলিং এর কাছাকাছি পৌঁছালো ও ঝট করে সেখানে লাফ দিল আর ছুরি দিয়ে দড়িটা কেটে দিল। জম্বিটা অনেক ওপর থেকে নিচে পড়ে মারা গেল। ইডেন এবার ইভাকে নিয়ে ওর বিল্ডিং এর ভেতর দিয়ে নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করতে লাগলো। ওরা যখন সিঁড়ি দিয়ে নামছিল এক বিশাল দেহি জম্বি ওদের পথ আগলে দাঁড়ালো। ইডেন আর ইভা মিলে জম্বিটাকে নিচে ফেলে দিল। ওরা দৌড়ে ইডেনের ফ্ল্যাটের কাছে পৌঁছালো। ইডেন দ্রুত ইভাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে দরজাটা লক করে দিল, কিন্তু ইডেন কেঁপে কেঁপে ইভার থেকে দূরে সরে গেল। ইডেন ওর হাতে থাকা বেসবল ব্যাটটা ইভার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ইভা, আমাকে মেরে ফেলো, ওই লড়াইয়ের সময় বোধহয় ওরা আমাকে কামড়ে দিয়েছে, আমি আর বেশিক্ষণ মানুষ থাকতে পারবো না, আমি চাই না জম্বি হয়ে আমি তোমার কোনো ক্ষতি করি। ইভা কান্নায় ভেঙে পড়ল। সে বলল, না ইডেন, আমি এটা করতে পারবো না, তুমি আমাকে বাঁচিয়েছো। ইডেন রেলিং এর ধারে গিয়ে বাড়ালো। ও বলল, তার চেয়ে আমি নিজেই নিচে ঝাঁপ দিয়ে পড়ি। ইভা, তুমি ভেন্টিলেশন পাইপ দিয়ে পাশের ফ্ল্যাটে যেও, ওখানে অনেক খাবার আছে, তুমি বেঁচে থেকো। ইডেন যখন ঝাঁপ দিতে যাবে ও ওর শরীরটা চেক করতে লাগলো। ও দেখলো ওর শরীরে জম্বির কামড়ের কোনো চিহ্ন নেই, ওগুলো জম্বিটার রক্ত ছিল। ইডেন আর ইভা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। 42 দিনের সেই বিভীষিকা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। ওরা বুঝতে পারলো একসাথে থাকলে ওরা সত্যি এই মৃত্যুপুরীতে বেঁচে থাকতে পারবে। বন্ধুরা, আলোন 2020 এই গল্পটা আমাদের শেখায় যে পরিস্থিতি যতটাই কঠিন হোক না কেন, আশা আর লড়াই করার মানসিকতা থাকলে সব সম্ভব। কেমন লাগলো ইডেন আর ইভার এই বেঁচে থাকার লড়াই? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ধরনের রোমাঞ্চকর মুভি এক্সপ্লেনেশন পেতে সিলেবারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন। বিদায়।